আমি রাসেল আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি 24 ঘন্টায় প্রেজেন্টেড বাই হাতিল। সমসাময়িক রাজনীতির বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। আজকেও আলোচনা করতে চাই। আলোচনার বিষয় নির্ধারণ করেছি রাষ্ট্র মেরামতে ঐক্য। আলোচনার জন্য আমাদের সাথে তিনজন বিশিষ্ট অতিথি স্টুডিওতে উপস্থিত হয়েছেন। তাদের সাথে শুরুতে একটু পরিচিত হয়ে নেই। ডান দিক থেকে শুরু করছি। রয়েছেন জনাব আজিজুল বারী হেলাল, তথ্য বিষয়ক সম্পাদক বিএনপি, আপনাকে স্বাগত জানাচ্ছি আলোচনায়। রয়েছেন জনাব রহিন হোসেন প্রিন্স, সাধারণ সম্পাদক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি, আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। এবং রয়েছেন ডক্টর রুশাদ ফরিদি, শিক্ষক, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। আমরা ঐক্যের বিষয়ে আসবো, তার আগে আরেকটি বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। ডক্টর রুশাদ ফরিদি, একটু আপনার কাছেই জানতে চাই, একজনের আক্ষেপ দিয়ে একটু আপনার কাছে আসি। গুলিবিদ্ধ একজন আন্দোলনকারী জহুর আলী, তিনি একটি গণমাধ্যমকে বলেছেন, ফেসবুকে আজকে তিনি লাইভও করেছেন, লাইভেও বলছিলেন আর কি, পুলিশ আমারে গুলি করেছে, পুলিশের বিরুদ্ধে মামলা করব। কিন্তু পরে দেখি মাসুম হেলাল সবাইরে মামলায় ঢুকাই দিয়েছে। মানে এটা অন্য একজন ব্যক্তি মামলা করেছেন। এই মামলা নিয়ে এখন সবাই ব্যবসা শুরু করেছে। সেই মাসুম কোটি টাকা নিয়েছে, শুনেছি সে এখন কানাডা চলে যাবে। এখন আমরা পড়ছি মহাবিপদে। সোমবার হাইকোর্ট থেকে আমার ভাইরে তুলে নেওয়া হয়েছে। অর্থাৎ মামলায় তারা চেনেন না বলে তার ভাই যখন হাইকোর্টে একটি আপোসনামা করতে যাচ্ছিলেন, তখন একদল যুবক তাকে তুলে নিয়ে গেছে। আমি একটু আপনার কাছে জানতে চাই যে আপনারা কি ধারণা করছেন, এই মামলা বাণিজ্য কারা করছে এবং জুলাই পরবর্তীর এই সময় কারা প্রভাবশালী? এত ধন্যবাদ আমাকে আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। দেখুন, একটা অভ্যুত্থান পরবর্তী একটা রাষ্ট্র যেটা আমরা পেয়েছি, সেটা আমরা জানি যে তার আগে 16 বছরে কি হয়েছে। সেখানে আমরা সব ধরনের প্রতিষ্ঠান, ন্যায্যতা ভিত্তিক সমাজের সকল ইনস্টিটিউশন ভেঙে চুরমার করে ফেলা হয়েছিল। একটা অনাচার, অনিয়মের একটা স্বর্গরাজ্য ছিল। এবং সেখান থেকে তার পরবর্তীকালে আমরা যখন অভ্যুত্থান হলো, এবং তখন আমরা যে বিষয়টি মধ্যে আশঙ্কার মধ্যে কাটাচ্ছিলাম, যে একটা পুরো নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়া, বিশেষ করে পুলিশকে গণশত্রু বানিয়ে দিয়ে পুলিশকে জনগণের একটা আস্থা তো দূরের কথা, জনগণ একটা পুলিশকে দেখলে তার মনের মধ্যে কি প্রক্রিয়া চলে সেটা আমরা সাধারণ মানুষরা জানি। একটা সাধারণ পুলিশ সদস্য একটা নাগরিকের চোখের দিকে তাকাতেও মনে হয় এখন একটু ইতস্তত বোধ করে। মানে সে কোনো অন্যায় না করলেও সেও তো একটা কমিউনিটির পার্ট হয়। এই ধরনের নিরাপত্তাহীনতা অবস্থার মধ্যে এখন যেখানে আইনের শাসন তো প্রতিষ্ঠা করতে সময় লাগে, একটা প্রতিষ্ঠান ভাঙতে বেশি সময় লাগে না, গড়তে অনেক সময় লাগে। তো যখন একটা আইনের শাসন ভাঙাচোর অবস্থা থেকে একটা দেশ উঠে দাঁড়াতে চেষ্টা করছে, তখন এই ধরনের মামলা বাণিজ্য, এই ধরনের অনেক ঘটনা ঘটতে পারে। তো আমার কাছে মনে হয় এই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে গিয়ে আইনের শাসনটা প্রতিষ্ঠা করা যত দ্রুত সম্ভব, নিরাপত্তা এবং জুডিশিয়ারি এগুলো ঠিকঠাক ব্যবস্থার মধ্যে আনা। কিন্তু যেটা বলেছি যে একটা বিল্ডিং আমরা দেখেছি টুইন টাওয়ার ভাঙতে কত 2 ঘন্টা 3 ঘন্টা লেগেছে, তো গড়তে কত বছর লেগেছে। তেমনি একটা প্রতিষ্ঠানগুলো তো গত 16 বছরে ভেঙে চুরমার হয়ে গেছে। এই আইনের শাসনের প্রতিষ্ঠা করার জন্য প্রতিষ্ঠানগুলো গড়ে তুলতে সময় লাগবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, হ্যাঁ অবশ্যই প্রতিষ্ঠান গড়তে সময় লাগবে, কিন্তু মামলা বাণিজ্য যারা করছে সেটি তো প্রতিষ্ঠান করছে না, ব্যক্তিরা করছে, একটি গোষ্ঠী করছে। জি, তারা কারা? হ্যাঁ, তো আসলে প্রতিষ্ঠান যখন আমরা বলি, সেটা তো আসলে প্রতিষ্ঠান বলতে বা ইনস্টিটিউশন বলতে আমরা কোনো অর্গানাইজেশন বা পার্টিকে বুঝি না, নিয়ম কানুনের কথা বলি। তো যখন নিয়ম কানুন বা আইনের শাসন অ্যাবসেন্ট থাকে, তখনই এই মানুষগুলো সুযোগগুলো নেয়। তো যারা করছে, এখন আপনি জানেন যে যখন দেশে কোনো একটা সিঙ্গেল রুলারের একটা কর্তৃত্ব না থাকে, তখন অনেক পাওয়ার ব্রোকার তৈরি হয় সেখানে। তো এখানে অনেক ধরনের পাওয়ার ব্রোকার আছে, অনেক ধরনের, তাদের মধ্যে রাজনৈতিক দলগুলোও আছে, তাদের মধ্যে নতুন গজিয়ে ওঠা সংগঠনগুলোও আছে। তো এদের মধ্যে অনেকেই এখানে হতে পারে। তো এটা এই পার্টিকুলার ঘটনায় কে এখানে
ইনভলভড সেটা আসলে ভালো করে না জেনে বলা এখানে যাচ্ছে এখানে না। মাসুম হেলাল হচ্ছেন একজন তৃতীয় পক্ষ আর কি, তিনি হচ্ছেন এই মামলার ক্ষেত্রে। এরকম বিভিন্ন এলাকায় বিভিন্ন জন, বিভিন্ন গোষ্ঠী তো বাংলাদেশের 64টা জেলায় 64 রকম ঘটনা ঘটছে, এরকম ঘটনা ঘটছে। জনাব আজিজুল বারী হেলাল, একটু আপনার কাছে জানতে চাই যে মামলা নিয়ে এর আগেও আরেক উপদেষ্টা বলছিলেন যে বাণিজ্য হচ্ছে, আজকেও স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন হয়রানিমূলক মামলা হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এবং বিভিন্ন জায়গায় যে বিভিন্ন গণমাধ্যমে খবর আসছে তাতে যেটি আসলে দেখা যায় যে এই মামলাগুলোর ক্ষেত্রে বিএনপির অনেক নেতারা বেশ প্রভাব বিস্তার করছেন। একটু আপনার মধ্যে এটা হলো আপনার স্পেকুলেশন যে বিএনপি নেতারা প্রভাব, গণমাধ্যমের খবরে আছে, গণমাধ্যম স্পেকুলেশন আমাদের না, গণমাধ্যম যদি হয়তো লিখছে, কোনো কোনো জায়গায় লিখছে, এরকম কোনো সংবাদ যদি পেয়ে থাকে যে বিএনপির নেতারা অন্যায়ভাবে, অবৈধভাবে বা কাউকে হেনস্থ করার জন্য পারপাসফুলি মামলা দিচ্ছে, তখন আমরা সেখানে ব্যবস্থা নিচ্ছি। এরকম যদি একটা উদাহরণ দিতে পারেন তাহলে আপনারা ব্যবস্থাও নিয়েছেন, এরকম হয়েছে কয়েকদিন। অন্য বিষয়ে, এই মামলার বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি এই পর্যন্ত। এরকম কোনো তথ্য উপাত্ত আমরা পাইনি যে আমাদের পক্ষ থেকে হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে। কারণ কি, আপনি দেখেন যে এই মাফিয়া নেত্রী কিন্তু বলেছিল যে সে যখন ক্ষমতাচ্যুত হবে তখন নাকি 5 লাখ লোক মারা যাবে, বলছিল না? কিন্তু আপনি দেখেন আমাদের, বিশেষ করে আমাদের দল থেকে, আমরা আমাদের যে প্রতিদ্বন্দ্বী দল ছিল তাদের বিরুদ্ধে আমরা কোনো প্রতিশোধ পরায়ণ কাজ করিনি। আমাদের দলের নেতা কর্মীও একটা আওয়ামী লীগের নেতা যে মৃত্যুবরণ করেছে বা আহত হয়েছে বা নিহত হয়েছে এরকম কোনো প্রমাণ দিতে পারবেন না। এবং তাদের বিরুদ্ধে আমরা তো ভিকটিম ছিলাম ওই সময়, সংক্ষুব্ধ তাদের ব্যাপারে। আমাদের বিরুদ্ধে তারা অনেক মামলা মকদ্দমা করেছে, কিন্তু আমরা উপযাচক হয়ে এরকম কোনো মামলা, মানে বিশেষ করে নিরীহ বা আপনার এর সাথে সম্পৃক্ত না, মাসুম হেলাল যেটা বলছেন, এরকম কোনো মামলা যদি উদাহরণ দিতে পারেন যে বিএনপির এখানে প্রভাব বিস্তার করছে, তাহলে তো সেটা বলা যায়। আমার বক্তব্য হলো যে দেখেন, সরকারের এই যে আনস্মার্টনেস, আপনার দেশ 3 মাস চলে গেল, 3 মাসের মধ্যে এখনো আমাদের যে মূল লক্ষ্য যে একটি গণতান্ত্রিক দেশ এবং গণতান্ত্রিক উপায়ে একটি নির্বাচন, সেই দিকে সরকার না হেঁটে কতগুলো নন ইস্যুকে সে প্রায়োরিটি দিচ্ছে। তার মধ্যে প্রথম যেমন দেখেন, তিনি বারবার সংস্কারের কথা বলছেন। আমি দেখলাম যে কফ সম্মেলনে ডক্টর ইউনূস সাহেব বলছেন যে সংস্কার যত দ্রুত হবে নির্বাচনও তত দ্রুত হবে। এই কথাটা আমার কাছে একটা রহস্যময় কথা মনে হয়। এটাকে আবার আমি পলিটিক্যাল ভাষায় বলতে পারি, এটা রেটরিক, বাগড়ম্বরপূর্ণ কথা, যে সংস্কার যত দ্রুত হবে আপনার নির্বাচন তত দ্রুত হবে। এখন সংস্কারের সেক্টর যদি আপনি অনেকগুলো খোলেন, অলরেডি 10টা সেক্টর খুলেছেন, 10টা সংস্কার প্রস্তাব কমিশন গঠন করেছেন, এই সমস্ত সংস্কার কমিশনগুলো যদি আপনার সংস্কার প্রস্তাব দেবে 30শে ডিসেম্বরের মধ্যে, আমি যতদূর জানি, তারপরে আবার সরকার আমাদের রাজনৈতিক দলগুলোর সাথে বসে আবার একটা প্রস্তাব ঠিক করবে। এখন এই সংস্কার প্রস্তাব যদি ইমপ্লিমেন্ট করতে যায় সরকার, এটা যদি প্রয়োগ করতে যায়, তাহলে কত দিন লাগবে। এতদিন সরকার তার নিজের শক্তি সামর্থ্য ধরে রাখার মতো ক্ষমতা আছে কিনা, কারণ যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কিন্তু হু হু করে বাড়ছে। ডেঙ্গু মশার উপদ্রব আপনি কমাতে পারছেন না। পরাজিত মাফিয়া শক্তি পার্শ্ববর্তী দেশে বসে বিভিন্ন ষড়যন্ত্রের তীর ছুটছে। এবং 10ই ডিসেম্বর লক্ষ্য করে, নূর হোসেন দিবস লক্ষ্য করে দেখেন যে কত বড় একটা ষড়যন্ত্রের ফাঁদ পাতা হয়েছিল, যদিও সেটা একটা ফানুস ছিল, আর কিছুই না। এরকমভাবে যদি আপনি কালক্ষেপণ করেন, তাহলে কি হবে যে আপনার এই মাফিয়ার দোসররা যেহেতু মারাত্মক জীবাণুর মতো সারা প্রশাসনের বিভিন্ন জায়গা ঘাপটি মেরে বসে আছে, তারা তো শুধু ঘাপটি মেরে বসে নেই, বিভিন্নভাবে কলকাঠি নড়ছে সরকারকে ব্যর্থ প্রমাণ করবার জন্য। আবার এই সরকার কিন্তু আমাদের সকলেরই প্রাণের সরকার, আমাদের রক্তের গড়া সরকার, আমাদের শ্রম ত্যাগ লড়াইয়ের সরকার। এই সরকারের কোনো ব্যর্থতা মানেই কিন্তু আমাদের রাজনীতির ব্যর্থতা, আমাদের দেশের ব্যর্থতা, আমাদের বিপ্লবের ব্যর্থতা। সুতরাং আমরা এই জন্য আনস্মার্টটা বললাম যে আপনি যদি, যেহেতু আপনি যে উপদেষ্টা পরিষদ গড়ে তুলেছেন, সেই উপদেষ্টা পরিষদের
আমি মনে করি না যে রাষ্ট্র চালানোর মতো এমন একটা কোনো সাংগঠনিক দক্ষতা তাদের রয়েছে। কারণ ডক্টর ইউনূস একটা আন্তর্জাতিক নেতৃত্ব, তার সুনামের সাথে আমাদের এই বিপ্লবের অনেক সুনাম জড়িত, সুতরাং তার সুনামের সাথে আমাদের এই বিপ্লবের অনেক সুনাম জড়িত, সুতরাং তার কোনো ব্যর্থতা আমাদের দেশের ব্যর্থতায় পর্যবেসিত হবে। অর্থাৎ এই সমস্ত উপদেষ্টারা বিভিন্ন সময়ে বিভিন্ন রকম কথা বলছে যে যতদিন ইচ্ছা তারা নাকি ক্ষমতায় থাকতে পারবে, এরকম অনেক কথা বলছে। এই জন্য আমি বলছি যে আপনি এখন যদি বিচ্ছিন্নভাবে অমুক জায়গায় মামলা হয়েছে, বিএনপি করছে, আওয়ামী লীগ, আপনার বৈষম্য বিরোধী ছাত্ররা অমুক করেছে, যেমন হসপিটালে যে ঘটনাটা ঘটলো দেখেন আপনি। আমি বলছি যে এই সমস্ত আপনি যত সময় কালক্ষেপণ করবেন এবং গণতন্ত্রের দিকে দেশটাকে না নিয়ে যাবেন, এই সমস্ত আপনার বিপ্লব, এই সমস্ত ষড়যন্ত্র আপনার বিরুদ্ধে চলবে। সুতরাং আপনাকে এই যে কথাটা বললেন যে সংস্কারের দ্রুত গতির দ্রুততার সাথে নির্বাচন নাকি দ্রুততা হবে, এই কথা তো ভাষা কথা। এটা এত ফ্রন্ট ওপেন করলে তো আপনি কত দ্রুত করতে পারবেন? আপনি এত ফ্রন্ট ওপেন করছেন এবং এইসব সংস্কার প্রস্তাব নিয়ে তো আমাদের অনেক কথাও আছে এইসব নিয়ে। জি, জনাব রহিন হোসেন প্রিন্স, একটু আপনার কাছে জানতে চাই যে এই ধরনের ফেক মামলাগুলো আসলে প্রকৃত অপরাধকে আড়াল করবে কিনা এক সময়, বা প্রশ্নবিদ্ধ করবে কিনা, সেটি একটি জানতে চাই। পাশাপাশি সরকার যেহেতু বলছে, এর আগেও বলেছে যে মামলা বাণিজ্য হচ্ছে, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কেন? এখানে সরকার কি চুপ? না, ঠিক আপনি সেটার বলে ওই প্রশ্নটা তো আমাদেরই, যে নিচ্ছে না কেন। আমি পজিটিভ জায়গা থেকে প্রশ্ন করি যে নিচ্ছে না কেন। আমি কথাটা যদি এইভাবে আনি, আমি দেখছিলাম যে আপনি যেটা টাইটেল করলেন রাষ্ট্র মেরামতের ঐক্য, তাহলে এই যে কথাগুলো আপনি বললেন, এখানে অন্যরাও বললেন, তা তো রাষ্ট্র মেরামতের ঐক্যই তো ক্ষতিগ্রস্ত করবে। মিথ্যা মামলা, মামলা বাণিজ্য, এই জায়গাগুলো। এবং এইখানে আমাদের এই ভাই বললেন যে আইনের শাসন গড়তে হবে, তার জন্য সময় লাগবে, বা ওনারা সংস্কারের কাজ করতে চান, যে বললেন যে উনি ওইখানে যেয়ে বলছেন। আচ্ছা, অন্য কাজ বাদ দিলাম, এই ছোটো কাজটাই ওনারা করুক না। যে এত বড় ঘটনা তো বটেই, অপরাধীরা আছে, প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে তাদেরকে বিচারের সম্মুখীন করতে হবে। কিন্তু এটা যদি ছেড়ে দেয় তাহলে তো এই ধরনের ঘটনা ঘটবেই। এটা কে না জানে? আমি দেখেন, এই যে ঢাকার বাইরে থেকে এলাম, তারা যদিও ঢাকায় থেকে জানি, আমি প্রসঙ্গক্রমে একটা উদাহরণ দিই। একটা আমি ইচ্ছা করে তো নাম বলছি না, অঞ্চলে চুরি টুরি, গরু চুরি টুরি বেড়ে গেছে থানায়। তারা বলে যে আচ্ছা একটু লিখে রেখে যান, কিন্তু ঠিকই টাকা নিয়ে নিছে। ওই যে পুরনো অভ্যাস, বাদ নাই। আমি এই টেলিভিশনে, আপনার কোথায় যেন কোন টেলিভিশনে বলেছি যাই না, এইবার যে যারা আন্দোলনে নিহত হলো তার মধ্যে একজন আমাদের একটা পার্টির উইকলি পত্রিকা আছে, তার একসময় কম্পোজিটর ছিল, এখন একটা ডেইলিতে কম্পোজিটর ছিলেন, আতিক। সে কিন্তু গুলিতে মারা গেল আপনার যাত্রাবাড়িতে। তার লাশ ওইখানতে ভাই এবং স্ত্রীরা নিয়ে চলে গেছে, কিন্তু সার্টিফিকেটটা নেয়নি। পরে আমাদের কাছে আসলো, আমরা দিন দরবার করে কীভাবে সার্টিফিকেটটা পাওয়া যায়, কারণ ঢাকা মেডিকেল থেকে লাশ নিয়ে গেছে। আমি একদিন টেলিভিশনেও বললাম, টেলিভিশনে বলার পর এটা সুবিধাজনক হলো। কিছুদিন পরে তার ভাই আসছে, এসে পরে বলে যে ভাই একটা ঘটনা ঘটেছে। কি কয় যে আমার ভাবি থাকে বরিশাল থেকে লোকাল একজনের নাম বললো, আমি চিনি না, সে নিয়ে আসছে, নিয়ে একটা মামলা করাইছে, অনেকগুলো নাম অজ্ঞাত, আমরা কিন্তু কিছু জানি না, এখন কি করব। তো দিস ইজ মামলা। এবং মামলার ফল ওই যে ভাই বললেন, যে আহত ভাই, এবং যে বাণিজ্যের কথা বললেন, এটাই, এই বাণিজ্যের তো কিছু খবর আসছে, বাকিটা আসে না। আর তো একটা অজ্ঞাত আগের, তো এইটাই তো ওই যে স্বৈরাচারের যে ব্যবস্থা বলি আমরা, ফ্যাসিবাদী যে ব্যবস্থা বলি, এটাই তো ব্যবস্থা। তো এই সরকার নিজেরাও দেখছে, বলছে, তা আমাদের তো কথা হচ্ছে যে আপনি আচ্ছা অন্য কাজ বাদ দেন, অন্ততপক্ষে প্রকৃতভাবে যারা অপরাধী তাদের জন্য মামলা সুনির্দিষ্ট করেন। এই বাদী কেন, রাষ্ট্রও তো বাদী হইতে পারে, সরকারও তো বাদী হইতে পারে, মানে সেটাই তো হওয়া দরকার। আপনি যদি ছেড়ে দেন তাহলে এইটা শুধু আপনি যে কথা বললেন পুরো মামলাকে ক্ষতিগ্রস্ত করবে তা না, এই সরকারকে প্রশ্নবিদ্ধ করবে। এবং আমরা যে একটা স্বৈরাচারের ব্যবস্থার অবসান ঘটিয়ে, মানে স্বৈরাচার অবসান ঘটিয়ে ব্যবস্থা অবসান ঘটানোরকে সামনে রেখে যে আগানোর পথ করছে, সেটাও প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। সেটা তো ওনাদেরকে বুঝতে হবে। কিন্তু আমরা দেখছি সেই কাজটা ওনারা বুঝছেন কিনা মনে হয় না। মনে হয় বুঝছেন বলে একেবারেই মনে হয় না, কারণ এই কথা কিন্তু ওনাদের সাথে যখন দেখা হয়েছে একাধিকবার আমরা বলেছি। সেইটা ওনারা কেন পাত্তা দিচ্ছেন না আমি জানি না। এইখানে এই যে বিএনপির নেতা বললেন, উনি তো ওই পয়েন্টে আমার বিবেচনায় খুবই কারেক্টলি বলছেন, যে ওনারা যে অনেক কাজ করার কথা বলছেন, এই কাজের দায়িত্ব তো ওনাদের না।
আপনি কল্পনা করতে পারেন, ধরেন ভুল করুক শুদ্ধ করুক একটা সরকার, মানে এই যে রাজনৈতিক সরকার যখন ক্ষমতায়, সে তো কতগুলো কথা বলে, পরে সে করে কি করে না অন্য জিনিস। তার পক্ষে ইচ্ছা থাকলেও তো 2-4 দিন এটা করা সম্ভব না। তা আমরা যেটা বলেছি পরিষ্কার কথা, ওনাদের রোডম্যাপটা আমরা বুঝতে চাই, সেটা এখনও বুঝতে পারছেন। এই যে রাষ্ট্রমূলক ঐক্যের কথা বলছেন, রোডম্যাপ বলতে ওনারা সংস্কার, আমাদের কথা কিন্তু একেবারে পরিষ্কার সাফ এটা বলতে হচ্ছে যে সংস্কারের কতকগুলো ওনারা রূপরেখা তৈরি করুক ঐক্যমতের ভিত্তিতে, এবং যাতে করে এই আন্দোলনের মধ্য দিয়ে যারা ছিলাম দেশবাসী এইটা যাতে বলতে পারে ক্ষমতায় যে যাইবা এই কাজগুলো তোমাদের করতে হবে, তাদের চোখ যাতে নজর রাখবে, যদি না করে ভবিষ্যতে ব্যবস্থা তারা গ্রহণ করবে। আর সবচেয়ে বড় সংস্কার হচ্ছে নির্বাচন ব্যবস্থা সংস্কার করে একটা নির্বাচনের দিকে আগায় যাওয়া। কারণ আপনি একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দেওয়াটাই তো বড় কাজ। কারণ এই যে দীর্ঘ আন্দোলন, এই আন্দোলনের অন্যতম ঘটনা কী ছিল যদি বলেন, ভোট। আপনি সেইটা যদি না করেন হবে না। কিন্তু এই যে আপনার আরেকটা কথা বলি, এই ঘটনাগুলো হচ্ছে না কেন জানেন? আরও হচ্ছে, আমরা অনেক দিন ধরে বলছি যে এই যে স্বৈরাচারী যে ব্যবস্থা বলি, সেই ব্যবস্থা টিকায় রাখার ক্ষেত্রে দেখবেন স্টেট মাফিয়া আর স্ট্রিট মাফিয়া, মানে উপরের রাস্তা, মানে রাষ্ট্রের মাফিয়া রাস্তার মাফিয়া, এই দুই মাফিয়ারাই কিন্তু করে। তা আপনি এই যে মামলা যে বাণিজ্য করে ওই যে কোটি কোটি টাকার যে কথা বলছেন, তা আপনার তো রাস্তার মাফিয়া তো ধ্বংস হয়নি, আর স্টেট মাফিয়া হয়তো নাই এখন, কিন্তু আপনি স্টেট এখন যে অন্তর্বর্তীকালীন সরকার, আপনি এই মাফিয়া দমনে তো ভূমিকা রাখছেন না। এবং তার জন্য কত সুবর্ণ সুযোগ আমি বলি, ধরুন কল্পনা করেন যে কোনো দল, তার লোক হয়তো এই মামলা বাণিজ্যের সাথে জড়িত, কিন্তু সেই দল তো আজকে ওত করে বলছে যে আমার দলের কেউ যদি জড়িত থাকে আমাকে নাম দাও, আমি বহিষ্কার করব। এবং সবাই কিন্তু এই সরকারকে সমর্থন করছে, ওকে তো কেউ সমর্থন করছে না। রাজনৈতিক দল হলে হয়তো নানা কারণে সমর্থন করতো। তাহলে এই সুযোগও অন্তর্বর্তীকালীন সরকার কেন নিচ্ছে না? আমার কাছে এটা বোধগম্য না। তারা কি বুঝছে না, না বুঝেই মনে করছে যে এই জটিলতা করেই তারা কালক্ষেপণ করবে? এটা তো একটা রহস্যজনক ঘটনা বলে আমার কাছে মনে হচ্ছে। আরেকটি কথা এই জহুর আলীর প্রসঙ্গে, যে পুলিশের বিরুদ্ধে মামলা করব, আমার কাছে মনে পড়ে না যে তেমন কোথাও পুলিশের বিরুদ্ধে এইভাবে মামলা হয়েছে যতটা ব্যক্তিদের বিরুদ্ধে হচ্ছে। মানে ওই রকম না, একে হয়নি, হয়েছে বড় বড়, মানে দেখলাম যে হয়তো বড় বড় নামে, ওইগুলো হইছে নামি দামি হয়তো। কিন্তু আমার কথা হচ্ছে প্রকৃতপক্ষে করুক, অথবা ওইখানকার ঘটনা আমরা অনেক সময় যদি বাদী নাও দেই, তাহলে ওইখানে তো একটা এই কি বলে তদন্তের মধ্যে দিয়ে খুঁজে বের করে। আপনি যদি রাষ্ট্রর সদিচ্ছা থাকে এবং বাণিজ্যটা যদি আপনি বাতিল করতে পারেন, তাহলে কিন্তু দেখবেন মানুষই আপনাকে খুঁজে দেবে। কিন্তু এখন মানুষই হচ্ছে ভয় অতিষ্ঠ যে অজ্ঞতার মধ্যে আমার নাম আছে কিনা। সে যে নাম প্রথমে কেউ কাটায় আর খুব সাবধানে থাকে যে অজ্ঞতার মধ্যে আমি থাকলে তো ভবিষ্যতে বিপদে পড়বো। যে ঐক্যের কথা বলছিলেন সেটি নিয়ে আরও একটু জানতে চাইবো, তবে তার আগে একটি বিরতি নিয়ে আসি। দর্শক ফিরছি কিছুক্ষণের মধ্যেই, সঙ্গেই থাকুন। আবার স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরছি। জনাব আজিজুল বারী হিলাল, একটু আপনার কাছে জানতে চাই, আজ 31 দফা নিয়ে সব দলের সাথে আলোচনা ছিল বিএনপির, সেখানে বিভিন্ন দল থেকে বিভিন্ন জনের পরামর্শ প্রস্তাব এসছে। একজন বলেছেন বিএনপির 31 দফায় রাজনৈতিক দল সংস্কারের কোনো দফা নেই, 70 অনুচ্ছেদ কেবল সংসদে নয় দলের অভ্যন্তরেও নিয়ে আলোচনা করতে হবে। একটু আপনার মতামত। আপনাকে ধন্যবাদ। দেখেন আজকে যে 31 দফা নিয়ে আমাদের যে সেমিনারটা হলো আমাদের উদ্যোগে হয়েছে, কিন্তু এই 31 দফায় অংশগ্রহণ কিন্তু অন্য অন্য আমাদের যে যুগপৎ আন্দোলনের সাথে যারা যারা জড়িত ছিল তাদেরও অংশগ্রহণ আছে। এটা যদি একটু বলি যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2016 সালে খুব সম্ভব আমরা ভিশন 2030 দিয়েছিলাম, এবং আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 19 দফা, এবং বিএনপির যে জনসম্পৃক্ত রাজনীতি এবং জনগণের নির্ভর যে রাজনীতি, সেই রাজনীতি ফলে আমরা 27 দফার একটা প্রস্তাব দিয়েছিলাম। তারপরে আমাদের সাথে যে যুগপৎ আন্দোলন যারা করেছিল তারা এই 27 দফার সাথে এই 19 দফা এবং বেগম খালেদা জিয়ার ভিশন 2030-কে সাম আপ করে 31 দফা, অর্থাৎ এই 31 দফা যে প্রস্তাব দেওয়া হয়েছে এটার সাথে অন্য অন্য আমাদের সাথে যুগপৎ আন্দোলনকারী দলের একটা সম্পৃক্ততা রয়েছে। সুতরাং এটা একটা আপনার খুবই ভিশনারি একটা প্রকল্প। আপনি যে সমস্ত
সংস্কারের কথা বলছেন, এই 31 দফা আমরা 2 বছর আগে, আজকে যে কথাটা বলছেন আপনারা, আমরা 2 বছর আগে, তারও আগে এইসব কথা বলছি, এবং এগুলো আমরা আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোয় আনতে চাই। এবং যে 70 অনুচ্ছেদের কথা আছে, না, উনি আরেকটি কথা বলছেন যে রাজনৈতিক দল সংস্কারের কোনো দফা নাই এই 31 দফার মধ্যে। না না, এখানে তো হ্যাঁ, এটা আপনি বলতে রাষ্ট্র মেরামতের যে 31 দফা, এখন রাজনৈতিক দল অবশ্যই রাষ্ট্রের একটা অংশ। এখন রাজনৈতিক দলগুলোকে আপনি যদি চাপিয়ে দেন কোনো কিছু, যে সমস্ত রাজনৈতিক দল এইভাবে করতে হবে, রাজনৈতিক দল তার নিজস্ব আদর্শ, উদ্দেশ্য তার নিজেদের মতো করেই বাস্তবায়ন করে, নিজেদের মতোই পরিচালিত করে। এটা কিন্তু আপনার অতিরিক্ত মানে একটা, কিন্তু সময়ের সাথে সাথে রাজনৈতিক দলগুলোর নিজেদের থেকেই তো সংস্কার না, তারা যুগের সাথে তাল মিলিয়ে না চলতে পারে, জনগণ তাকে বয়কট করবে। জনগণ তাকে, এর আগে অনেক দলকে বয়কট করেছে না, মুসলিম লীগকে বয়কট করেছে না, আরো অনেক দলকে বয়কট করেছে, যেগুলো নাম বলতে চাচ্ছি না, বয়কট করেছে না, যেহেতু তারা যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারেনি। সুতরাং আপনি যদি এখন বলেন যে তোমাকে এইভাবে চলতে হবে, এটা কিন্তু মানে ইউ আর ট্রাস্টিং সামথিং আপন দেম। সুতরাং এইটা আমার কাছে জোরপূর্বক মনে হয়। আমি বলছি যে 70 অনুচ্ছেদ দেখেন, যেটা আমাদেরকে বলছেন যে এই 70 অনুচ্ছেদ রিপিল করা উচিত, সবাই বলে না, বিএনপির এই সংস্কার প্রস্তাবটি বলে দেখেন যে নো কনফিডেন্স এবং বাজেট পাস, এই দুইটা ছাড়া অন্য যে বিলগুলো আছে এইসব বিষয়ে আলোচনা হতে পারে রাজনৈতিক দলগুলোর সাথে। অর্থাৎ 70 অনুচ্ছেদ নিয়ে আলোচনার স্কোপ আমরা 31 দফায় দেখিয়েছি। কিন্তু সেটি তো কেবল সংসদে, সেটি নিয়ে তিনি প্রশ্নটি করেছেন যে কেবল সংসদে নয়, দলের মধ্যেও যেন দলের কর্মীরা প্রশ্ন করতে পারে। আমি প্রথমে দিলাম যে আমাদের প্রত্যেকটা দল, প্রিন্স ভাই বামপন্থী রাজনৈতিক দল করে, মস্কোপন্থী কমিউনিস্ট পার্টি তারা করে, তাদের একটা রাজনৈতিক উদ্দেশ্য আছে, এবং সেই উদ্দেশ্য বাস্তবায়নে তাদের কিছু নীতি আদর্শ আছে। সেই নীতি আদর্শ আপনি ঠিক করতে পারেন না, ঠিক করার কথা বলছেন না, তাই তো বলছেন যে রাজনৈতিক দলের সংস্কার, রাজনৈতিক কি ধরনের সংস্কার করবেন? আমাদের দলগুলো যাতে ডেমোক্রেটিক ওয়েতে আমরা নেতা নির্বাচন করি। অনেক সময় ডেমোক্রেটিক ওয়ে বলতে আপনি ভোট বলতে চাচ্ছেন, তাই না? অনেক সময় ভোটের মাধ্যমেও ভালো নেতৃত্ব আসে না। কোন নেতৃত্ব কখন প্রয়োজন সেটা কিন্তু দলের পলিসি এবং দলের নেতারাই ভালো জানে। আপনি যদি ডিকটেট করেন যে এইভাবে নেতা নির্বাচন করবেন, তাহলে তো আমি আপনার একটা ক্লায়েন্ট দলে পরিণত হচ্ছে, তাদের মক্কেল দলে পরিণত হচ্ছি। আমার দলটা তো আমার একটা নিজস্ব মতামতের, আমাদের নিজেদের মতামতের ব্যাপার। আমার দলে যদি ঠিকমতো সংস্কার না হয়, আমার দল যদি ঠিকমতো কাজ না করতে পারে, জনগণকে অ্যাড্রেস না করতে, আপনি ভোট দিবেন না তো আমাকে। আমরা সেখানে হচ্ছে গণতান্ত্রিক যে স্ফিয়ার, যে জনপরিসরে যদি আপনার আমাদের দল তাদের মানে যুগের সাথে তাল মিলিয়ে না চলতে পারে, তাহলে এইসব দল বিলীন হয়ে যাবে তো, তাই না? এই ব্যাপারে আপনারা বলেন যে একটা কমন গ্রাউন্ড তৈরি করতে, যেটা তারেক রহমান আজকে বলেছেন যে আপনার ক্ষমতার পরিবর্তন মানে একটা রাজনৈতিক দল থেকে আরেকটি রাজনৈতিক দলের কাছে যাওয়া না। ক্ষমতার পরিবর্তন মানে রাজনীতির একটা গুণগত পরিবর্তন, রাষ্ট্র পরিচালনায় একটা নতুনত্ব, আধুনিকত্ব নিয়ে আসা প্রয়োজন। এবং উনি বলেছেন, দেখেন যে মত প্রকাশের স্বাধীনতা সবচেয়ে, গত 17 বছরে আমরা সবচেয়ে বেশি বাধাপ্রাপ্ত হয়েছি মত প্রকাশের স্বাধীনতার। তিনি কিন্তু এই মত প্রকাশের স্বাধীনতার কথা আজকে প্রায় 2 মিনিট বক্তৃতায় বা 3 মিনিট বক্তৃতায় বলেছেন। তার আমলেও যখন বিএনপি ক্ষমতা ছিল তখনও কিন্তু তাকে নিয়ে কার্টুন করা হয়েছে, আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে কার্টুন করেছে, সেই সব পত্রিকা কিন্তু আমরা বন্ধ করিনি, এবং এখনও তাকে নিয়ে কার্টুন করেছে, তিনি সেটার উৎসাহ জুগেছে। কিন্তু আপনার এই ফ্যাসিবাদের আমলে বা অন্য আমলে কার্টুন কিশোর, আহসান হাবীব এদের কি সেটি পারেনি, আমরা সেটি জানি। জনাব রহিন হোসেন প্রিন্স, একটু আপনার কাছে জানতে চাই যে নির্বাচনের পরে রাষ্ট্র সংস্কারের কথা বলছে বা জোর দিচ্ছেন আপনারা, বা কিছুক্ষণ আগে আপনি বলছেন বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, কিন্তু যেহেতু নির্বাচনের পরে সংস্কার করতে সবাই অ্যাগ্রি হচ্ছে, তাহলে আগে এইসব বিষয়গুলোতে ঐক্যমত্যে পৌঁছাতে বাধাটা কোথায়? না, প্রথম কথা হচ্ছে প্রথম একটা এটা পরিষ্কার করে নেওয়া দরকার, ঐক্যমত্য প্রশ্নটা। আপনি পুরো ঐক্যমত্য কেন আশা করবেন? একেবারে আমি স্ট্রেট বলি, ধরুন বোঝার জন্য একটু আগে যে আলোচনা আপনি শুরু করলেন, বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে কি কি করতে চায় তার প্রথম দফায় পরিষ্কার বলেছে। কমিউনিস্ট পার্টি, আমাদেরও যে ইস্তেহার আছে আমরা পরিষ্কার বলেছি যে সমাজতন্ত্রের লক্ষ্যকে সামনে রেখে আমরা এটা করব। তা আপনি কি এখানে কি ঐক্য চান?
এইটা ঐক্য হবে না। তো ঐক্য হবে কোথায়? ধরেন ভোট ব্যবস্থা কি হবে, তাহলে আপনি ঐক্যের যেটা সেটুকুই তো আপনি আশা করবেন, অনেক কিন্তু বলেছেন। তাহলে প্রথমে আপনি সেটাকে আপনি ডেডলাইন ঠিক করেন যে বাংলাদেশের জন্য ন্যূনতম আমার এই জায়গাগুলো আমাদের ঐক্যমত্য হবে, আমরা যেই ক্ষমতায় যাই আমি স্টার্ট করতে পারি এটা, তারপরে আমরা আগাই নিয়ে যাব। এখন বড় কোশ্চেন একটা আছে যেটা উনিও বললেন, এটা খুবই কারেক্ট, যে অতীত দিনে যারা ক্ষমতায় ছিল তার অনেক সময় এই ধরনের লেখার পরেও কাজটা করেনি। কিন্তু করেনি বলে আপনি তো করবেন এমন তো না, আপনি করেনি এটা তো ছেড়ে দিতে হবে জনগণের উপরে। জনগণ ডিসিশন নেবে যে আমরা যে অঙ্গীকারের মধ্য দিয়ে কথা বললাম, জনগণ যদি ভোট দেয়, ক্ষমতা যাওয়ার পরে যদি না করি, এবারে না পারি আগের বার হবে, পরের বার সে আমাদেরকে বিদায় করবে, নতুন হবে। অর্থাৎ জনগণের উপরে ছেড়ে দেওয়ার কাজটা করতে হবে। তাহলে সেইটা বিবেচনা করে আমাকে যদি বলেন এই সরকারকে প্রথমে ঠিক করা দরকার, যেটা আমি অবশ্য এই কথাটা একটু বারবার দু একবারেও বলছি, যে এইবারও আমরা প্রধান উপদেষ্টাদের আমন্ত্রণ যেটা গেলাম 5ই অগাস্ট, যেদিন বিএনপিও আগেই কথা বলে আসলেন, আমরা ওনাকে বললাম যে আপনি যে বলছেন সংস্কারের কথা, কিন্তু তার আগে তো এক একজন এক এক রকম বলছে। উনি কংক্রিট যেটা বলেছেন, দেখেন উনি কিন্তু যেটা বলেছেন আমরা ডিসএগ্রি করছি না। উনি বললেন না একজনের মত বলুক না, আপনাদের মত বলুন, যতটুকু ঐক্যমত্য হয় ওইটুকুই আমরা গ্রহণ করব। এবং উনি বললেন যদি স্লাইড কোনোটা ডিফারেন্স থাকে দরকার এটা আলোচনা করব, একমত হলে নাইলে হবে না। তাহলে সেইটা ওনারা তো দ্রুত যদি করে, দ্রুত করলে উনি তো শেষ করতে পারবেন না, কারণ সংস্কার তো একদিনের কাজ না। আজকে একটা হয়েছে, কালকে এটাকে আগায় নিতে হবে, করতে হবে। তাহলে অন্ততপক্ষে রাজনৈতিক দলগুলো সবাই মিলে তারা যদি এইটাকে অঙ্গীকারবদ্ধ হয় এবং দেশের মানুষ অন্যরা যদি অঙ্গীকারবদ্ধ হয়, তাহলে যেই ক্ষমতায় যাক সে কিন্তু এটা করার পথে যেতে, আমি বাধ্য হবে শব্দটা বলতে চাই না, তবুও যদি বলি বাধ্য হবে, না করলে অন্যান্য রাজনৈতিক দল জনগণ তার বিরুদ্ধে অবস্থান নেবে। তাহলে এটা কিন্তু সবার তখন দায় পড়ে যাবে। অবস্থান নিতে নিতে তো 15 বছর পার হয়ে গেছে, আমরা দেখলাম গেল। সেটা পারবেন না অবশ্য, ওইটার এক কথা উত্তর নাই। ধরনের এক এক দলের কাছে এক এক রকম কথা। আমার দলের কাছে পরিষ্কার উত্তরটা বলে দিই, আমরা যা রাজনীতি শিখে আসছি, এই যে আমরা উপরই রাজনীতি যে আলোচনা করছি, দুর্বৃত্তায়িত রাজনীতি, ওটা থাকবে। আপনি ভাঙতে পারবেন না কখন জানেন? আপনি রাজনীতির হচ্ছে উপরি কাঠামো, ভিত্তি কাঠামো হচ্ছে অর্থনীতি। অর্থনৈতিক দুর্বৃত্তায়ন যতক্ষণ না পর্যন্ত আপনি ধ্বংস করতে না পারবেন, নানাভাবে রাজনৈতিক দুর্বৃত্তায়ন থাকবে। আর রাজনীতির দুর্বৃত্তায়িত রাজনীতি রক্ষা করতে গেলে যেই সরকার ক্ষমতায় আসুক তাকে স্বৈরাচারী হইতে হবে, ফ্যাসিস্টিক হইতে হবে, ব্যক্তিতন্ত্র, পরিবারতন্ত্র, গোষ্ঠীতন্ত্র করতে হবে। তাহলে এই জায়গায় বরঞ্চ আমি এইটার উপরে জোর দিতে চাই, এই সরকার যদি পারে, একটা ভোটের কথা যেমন বলছি, তারা একটা শ্বেতপত্র প্রকাশ করবে, একটা কমিটিকে বলছে অর্থনীতির ব্যবস্থাপনা, হয়তো একমত আমরা হব না, আমরা সমাজতান্ত্রিক অর্থনীতি চাবো, কেউ পুঁজিবাদী অর্থনীতি চাবে, কেউ মিশ্র অর্থনীতি চাবে, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে মোটামুটি যদি ডেডলাইনে কতকগুলো কাজ, আমরা ঘুষ দুর্নীতি বন্ধ, টাকা পাচার বন্ধ, যারা প্রকৃত আয় করে তারা যাবে, এইরকম জায়গায় যদি একটা ঐক্যমত্য হতে পারি, তাইলে সেইটাও কিছুটা অগ্রগতি ঘটবে। আর এইটা শেষ কথা হচ্ছে, এইটা তখনই আমরা সফল হব যখন পুরো জনগণ একটা সচেতন হয়ে উঠবে এবং সে নিজেই একটা ভূমিকা রক্ষাকারী হবে। তার আগ পর্যন্ত আপনি তো ফাইনালটা আশা করতে পারেন না। জনাব রুশাদ ফরিদী, একটু আপনার কাছে জানতে চাই যে রাজনৈতিক ঐক্যমত্য হলেই বা কোন প্রক্রিয়া আসলে এই সংস্কার সম্ভব হবে? যেটি বলছিলেন কিছুক্ষণ আগে আলোচনা এসেছিল, যদি পরে যারা আসবে রাজনৈতিকভাবে নির্বাচিত হয়ে তারা যদি সেগুলো না মানলেন, তাহলেই বা সংস্কারের ভবিষ্যৎ কি? জি, তো আসলে মেইন কনসার্নটা হলো এটাই, কারণ অঙ্গীকার বা রাজনৈতিক দল এসে করবে, এগুলো আমার কাছে মনে হয় একটু ভাষা কথা আর কি। এবং অঙ্গীকার তো আমরা নির্বাচনী ইশতেহারে কত সুন্দর সুন্দর কথা বাংলাদেশের যতগুলো নির্বাচন শুনেছি, সেগুলোও তো অঙ্গীকারই ছিল। তারপর তো সেই অঙ্গীকারে কতটুকু কি বাস্তবায়ন হয়েছে সেগুলোও আমরা দেখেছি। তো আমার কাছে যেটা মনে হয় যে এটা আসলে আমাদের সবারই একটু, আমরা সবাই জানি যে আমি যখন ক্ষমতায় আসি, আমার কিন্তু যেই চেঞ্জগুলো করলে আমার ক্ষমতাটা ব্যাহত হবে সেই চেঞ্জ কিন্তু আমি করতে চাবো না, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। তো কারণ সেখানে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি হয়। এর জন্য ভালো না এটা যে যেই দলটা জানে সে ক্ষমতায় থাকবে না, যেই সরকারটা জানে ক্ষমতায় থাকবে না, তার মধ্যে কিন্তু সে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টটা নাই। সে একটা স্ট্রাকচার তৈরি করে যদি দিয়ে যেতে পারে, যেখানে ভবিষ্যতে যে ক্ষমতায় আসবে সে চাইলেও নড়তে চড়তে পারবে না খুব বেশি, সেই স্ট্রাকচারটা দেওয়ার জন্য তো মনে হয় আমাদের একটু সময় দিতে হবে। আর যেটা হলো যে এর আগে যে আজিজুল ভাই, হেলাল ভাই যেটা বললেন যে নির্বাচনকে কেন প্রায়োরিটি দেওয়া হচ্ছে না, ডক্টর ইউনূস বলছেন যে উনি হয়তো সংস্কারটাকে প্রায়োরিটি দিচ্ছেন।
তো আমার কাছে মনে হয় যে রাজনৈতিক দল হিসেবে আইয়ুল বারী ভাইয়ের এটা খুবই স্বাভাবিক ব্যাপার যে গত 16 বছর ধরে কোনো নির্বাচন হয়নি, ওনাদের প্রধান বিরোধী দল ক্ষমতায় ছিলেন না, ওনাদের জন্য একটা ক্ষমতায় যাওয়ার জন্য একটা তাড়াহুড়ো থাকতেই পারে। কিন্তু আমার কাছে মনে হয় যে এই ব্যাপারটাতে শর্ট রান গেইনের বদলে আমার মনে হয় লং রান গেইনটা দেখা দরকার, যেটা অধিকাংশ রাজনৈতিক দল আসলে দেখে না। তার কারণটা হলো তার যে ইমিডিয়েট গেইনটা সে সবার আগে নিতে চায়, কিন্তু সেটা করতে গেলে আসলে আমার কাছে মনে হয় যে এটা কখনোই দেশের সার্বিক কল্যাণের জন্য আমরা ভালোর দিকে যাব না। আর আমার কাছে মনে হয় যে বিএনপির যে ওভারঅল যে লিডারশিপটা এক্ষেত্রে কিন্তু খুব ম্যাচুরিটি পরিচয় দিচ্ছে। আমার কাছে মনে হচ্ছে ওনারা কিন্তু যে খুব তাড়াহুড়া করছেন তাও না, বাট একটা চাপও দেওয়ার হয়তো চেষ্টা করছেন। গত শুক্রবারে একটা বিরাট সমাবেশ করে ওনাদের শক্তিমত্তা দেখালেন, প্রদর্শনী করলেন, কিন্তু সেই সাথে কিন্তু ওনারা আবার খুব দ্রুত যে আগাতে যাচ্ছে নির্বাচনে সেটাও বলছেন না। সেটা থেকে একটা ম্যাচুরিটির জায়গা আছে। আর প্রিন্স ভাই যেটা বললেন যে অর্থনৈতিক সংস্কারটা আগে দরকার, জরুরি, কারণ সেখান থেকে দুর্বৃত্তায়ন তৈরি হয়। এই ব্যাপারে আমি একটু দ্বিমত পোষণ করি যে আমি যদি পৃথিবীর ইতিহাসটা দেখি, আমি দেখি যে কখনো পলিটিক্যাল ইনস্টিটিউশনগুলো প্রপারলি স্ট্রাকচার যদি না হয়, ইনক্লুসিভ না হলে কিন্তু সেখানে ইকোনমিক ইনস্টিটিউশনগুলো ঠিক করে দাঁড়ায় না কখনো। তো ইকোনমিক ইনস্টিটিউশন আগে ঠিক হবে কিভাবে? আগে আপনার পলিটিক্যাল স্ট্রাকচারটা ঠিকঠাক হবে, আইনের শাসন, ন্যায্যতা আসবে, তখন আপনি দেখবেন যে ইকোনমিক ইনস্টিটিউশনে যে ওই চুরি চামারি, ভোগ দখল, প্রপার্টি রাইট এস্টাবলিশ না হয়ে খাবলা মেরে এখান থেকে নিয়ে যাওয়া, ওখান থেকে নিয়ে যাওয়া, এগুলা বন্ধ হয় যখন আইনের শাসনটা নিশ্চিত হয়। আইনের শাসন নিশ্চিত হয় কিভাবে? যখন পলিটিক্যাল ইনস্টিটিউশনটা ঠিকভাবে কাজ করে। তো সেগুলো, সেই স্ট্রাকচারগুলো যদি আমরা ঠিক না করে আমরা অর্থনীতির দিকে আগে যেতে চাই বা অন্যান্য নির্বাচনকে যেতে চাই, তাহলে আমার কাছে মনে হয় যে জিনিসটা ঠিক জায়গায় হবে না। আর ঐক্যের জায়গায় যদি আমরা কথা আসি, ঐক্যের জায়গায় আসলে নির্বাচন নিয়ে ঐক্য একটা আমার কাছে মনে হয় সেকেন্ডারি প্রায়োরিটি। ঐক্যটা আসতে হবে আসলে সংস্কার কোথায় কিভাবে হবে। এবং আপনারা এটা ঠিকই বলেছেন যে রাজনৈতিক দলগুলোর সাথে যে ডায়ালগটা নিয়মিত ভিত্তিতে করা, তাদেরকে আস্থার মধ্যে এনে ওই সংস্কারের কথাটা আমরা বারবার জপছি, সেটাকে তো রাজনৈতিক দলগুলোর সাথে মিলেমিশেই তো করতে হবে। তো সেই জায়গাটাতে ওনারা আস্থায় কতটুকু নিচ্ছেন, কতটুকু যোগাযোগ করছেন, এই জায়গায় একটা দুর্বলতা আছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আমার কাছে মনে হয় যে প্রিন্স ভাই যেটা বললেন যে একটা রোড ম্যাপ রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে ওনাদের একটা দেওয়া উচিত যে আমরা এই জিনিসগুলো করছি এবং এই জিনিসগুলো এতদিনের মধ্যে আমরা করব। কিন্তু আমার কাছে যেটা মনে হয় এখানে একটা বিরাট একটা চ্যালেঞ্জ আছে যে এই জিনিসগুলো তো 5 বছর পর পর হয় না সংস্কার, বা 5 বছর পর পর গণ অভ্যুত্থান হয় না, নতুন একটা সরকার এসে ঠিকঠাক করে। এটা যেহেতু একটা অভূতপূর্ব ঘটনা, এই জন্য আমার ধারণা এনারাও ঠিক ভালো করে এখনো ঠিক বুঝতে পারছেন না 3 মাসে যে কোন কোন পথে আমরা আগাবো, কি করব বা কি করব। এই জন্য মনে হয় ওনারা খুব সহসাই সবকিছু পরিষ্কার করে বলতে পারছেন না। তো এই জন্য আমার কাছে মনে হয় এই জিনিসগুলো বিবেচনা করে আমাদের আরেকটু ধৈর্য দরকার আছে। অভূতপূর্ব ঘটনার কথা বলছিলেন, যারা ঘটিয়েছে অভূতপূর্ব ঘটনা তাদের একটু খবর জানবো, তাদের নিয়ে একটু আলোচনা করবো, তবে তার আগে একটি বিরতি নিয়ে আসি। দর্শক, ফিরছি, সঙ্গে থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরতে চাই। আমরা বলছিলাম যে আসলে যারা এই অভূতপূর্ব কাজটি ঘটিয়েছে, সেই ঘটানোর বিনিময়ে যারা চোখ হারিয়েছে, যারা হাত পা হারিয়েছে, তারা আজকে 3 মাস পরও রাস্তায় নেমে আন্দোলন করছে। একটু জানতে চাই জনাব আজিজুল বারী হেলাল, একটু আপনার কাছ থেকে যে এটি নিয়ে, এই আহতদের সহায়তা, আহতদের পুনর্বাসন নিয়ে বিএনপির মতো একটা বড় দলই কি আসলে সঠিক ভূমিকা পালন করতে পেরেছে? আসলে আজকে গিয়েছি তো, এবং গতকালকে যখন এই ঘটনা ঘটে, আমরা তার আগের থেকে আমরা প্রত্যেকটা আহত পরিবারকে সাহায্য করেছি, সহযোগিতা করেছি, তাদের বাড়ি গিয়েছে, আমাদের একটা টিম করা হয়েছে এই আহত নিহত পরিবারের
খুব সময় ডক্টর মঈন খানের নেতৃত্বে এই টিমটা গিয়েছে। এর আপনার 8ই আগস্টের পরে 5ই আগস্টের পরে 8ই আগস্টে আমাদের এই টিম গঠন করা হয়েছে এবং প্রত্যেকটা আহত নিহত এবং বিভিন্ন পরিবারে আমরা খোঁজ খবর নিয়েছি, তাদেরকে আর্থিকভাবে তারেক রহমান সহায়তা করেছেন, সহযোগিতা করেছেন। পত্রপত্রিকাগুলো দেখলে আপনি দেখবেন। এবং গতকালকে ঘটনার পরে যখন একজন উপদেষ্টা 3-4 জন রোগীকে দেখে চলে আসলো, একটা ঘটনা ঘটলো, অনেক রাত্রে সব উপদেষ্টা 3-4 জন উপদেষ্টা গেল, কিন্তু বিএনপি পরের দিনই কিন্তু আজকে সকালে আবার বিএনপি সেখানে যে তাদের সাথে কথাবার্তা বলছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। এখন কথা হচ্ছে, দেখেন আমি যে সরকারকে প্রথমে আনস্মার্ট বললাম এবং সরকারের স্ট্রেংথের একটা অভাব, এই জন্যে কিন্তু এইসব সিনড্রোম দেখা দেয়। এইসব সিনড্রোমটাকে কি আপনি প্রতিবিপ্লবী সিনড্রোম বলতে পারেন? এই যে সরকারের বিভিন্ন অদক্ষতাকে, সরকারের বিভিন্ন অজনপ্রিয় কাজকে আপনি কিন্তু প্রতিবিপ্লবী সিনড্রোম হিসাবে দেখতে পারেন। এইগুলোকে আপনি এরকম যদি আপনি সময় ক্ষেপণ করেন এবং আপনার যেহেতু যে জনবল, যে লোকবল, তারাও ওইভাবে দক্ষ না, এবং যাদেরকে আপনি যে প্রশাসন, যে ব্যুরোক্রেসি, এই ব্যুরোক্রেসি কিন্তু একদম স্বৈরাচারের দোষর, পরাজিত মাফিয়ারের দোষরে ভরপুর এখানে। এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। সুতরাং আপনাকে ব্যর্থ করবে দেওয়ার অনেক অপপ্রয়াস চলবে। আপনি শুধু একটা উদাহরণ, সংস্কার বিষয়ে একটা উদাহরণ দেবো। দেখেন, ডিএসএ অ্যাক্ট বলে একটা অ্যাক্ট ছিল, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সবচেয়ে নির্মম কালো একটা অধ্যায়, যে মানুষের কথা বলার স্বাধীনতা ছিল না। এখন আমরা 3 জন যে সুন্দর একটা ডেমোক্রেটিক ওয়েদারে কথা বলতে পারছি মন খুলে, এই ডিএসএ অ্যাক্টের জন্য আমরা বলতে পারতাম না, তাই না? ডিএসএ অ্যাক্টটা এখন বাতিল করা হয়েছে। এখন আবার দেখেন যে পরাজিত শক্তি ভারতে বসে বিভিন্ন রকম ফোন আলাপ ফাঁস করছে, ইউটিউবে বিভিন্ন ভিডিও কন্টেন্ট বানিয়ে দিচ্ছে। আবার তাদের দোসররাও বিভিন্ন রকম এই ইউনূস সরকারের বিরুদ্ধে অপতথ্য, ডিসইনফরমেশন, মিসইনফরমেশন, যাই বলেন, সব কিছু ছড়াচ্ছে। এখন এই যে বিপ্লবের বিরুদ্ধে যে অপপ্রচার, এই অপপ্রচারের জন্য কি একটা আইনের প্রয়োজন হয় না? আমি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের পক্ষে বলছি না, তার জন্য কি একটা আইনের প্রয়োজন হয় না? তাই বলছেন যে সংস্কারটা কিভাবে বিবর্তিত হয়। আপনি এখন যেটা ভাববেন 1 মাস পরে বা 6 মাস পরে সেটা আর আপনি নাও ভাবতে পারেন। সুতরাং আমি বলছি যে আপনি যত কালক্ষেপণ করবেন, যতদিন আপনি অ্যাকাউন্টেবল, কারণ এই সরকার তো কারো কাছে অ্যাকাউন্টেবল না। আপনি দেখেন, অ্যাকাউন্টেবল টু হুম? না আছে সংসদ, না আছে কোনো ইনস্টিটিউশন, আপনি কার কাছে জবাব ধরেন? এই যে সংস্কার বা নির্বাচনের কথা এখনো ধরেন আপনি গুরুত্ব দিচ্ছেন, কিন্তু এতটা গুরুত্ব কি আহত ব্যক্তিগুলো পাচ্ছে? আজকে যেমন এই আহত যারা এসেছিল আমাদের আরেকটি অনুষ্ঠানে, তারা সেখানে গিয়ে কিন্তু আক্ষেপ করেছে যে রাজনৈতিক দলের কাছ থেকেও আমরা অতটা সান্ত্বনা সহায়তা কিছু পাইনি। বলছি, কিন্তু আপনি যদি পত্রিকা, টেলিভিশন বা আমাদের পেজগুলো দেখেন এবং বিভিন্ন ভিডিওগুলো দেখেন, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে আমরা তারেক রহমান নিজে টিম গঠন করেছে ডক্টর মঈন খানের নেতৃত্বে, এবং সেখানে তিনি আপনি বলছিলেন জনাব রহিন হোসেন প্রিন্স, একটু আপনার কাছে জানতে চাই, বরাবরই তো আপনাদের দলের যারা রয়েছেন আপনারা খুব সুন্দর কথা বলেন, ভালো কথা বলেন, আপনাদের এই কথা নিয়ে মানুষের কাছে জনপ্রিয় হয়। এই সব ইস্যুগুলোতে কি আপনারা অতটা সরব ছিলেন আসলে আহতদের চিকিৎসার? আচ্ছা, আমি আহতদের আসলে বিশেষ করে গত কয়দিন ধরে যেটা যাচ্ছে তাতে খুবই আমি দুঃখ প্রকাশ করতেছি, ক্ষোভও প্রকাশ করছি। কেন আমি বলে দিই ছোট ছোট করে। প্রথম কথা, এটা মনে রাখা দরকার যে এত বড় আহত হাজার হাজার মানুষ, অ্যাকচুয়ালি রাষ্ট্র দায়িত্ব না নিলে কারোর কিছু করার নাই, এটা মনে রাখতে হবে। 1 2 নম্বর হচ্ছে আমাদের মতো দল আর্থিক তো বোঝেন না, তো সঙ্গতি নেই। আমরা এদের সাথে যতটুকু আমাদের সম্ভব দেখা করেছি, কারণ আমাদেরও যারা আহত তাদেরও তো পরিবারের সবটা আমরা দায়িত্ব নিতে পারি নাই, কিন্তু চিকিৎসা আমাদের যেসব ডাক্তার বন্ধুরা আছে যতটুকু পারি আমরা নীরবে নিবৃত্ত বলেন ততটুকু করেছে। কিন্তু ওই রকম সরাসরি ঘোষণা দিয়ে, যেটা অনেক দল অনেক টাকা দিচ্ছে তাদের সামর্থ্য আছে পারে, ওইটা আমরা পারিনি, কিন্তু ওইটুক করেছি। কিন্তু আমরা মনে করি যে এটা হচ্ছে, আমি দুঃখের কথা বললাম যে হয়তো আর একটু করতে পারলে আমাদেরও ভালো লাগতো আর্থিক, কিন্তু সেটা এত হাজার হাজার আমার সমর্থন নেই। কিন্তু এবার আমি ক্ষোভের কথা বলছি কেন, আমি অন রেকর্ড আবার বলতে চাই, এই যে গত মাসের 5 তারিখে আমরা যে প্রধান উপদেষ্টা সহ টিমের সাথে যখন ওনাদের আমন্ত্রণে দেখা করলাম, আমরা একটা লিখিত বক্তব্য পাঠ করলাম বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে, বুঝছেন? সেইটার মধ্যে একটা বক্তব্য ছিল যে নিহত এবং আহতদের বিষয়টা ছিল, যে আহতদের ব্যাপারে পর্যাপ্ত চিকিৎসা, ক্ষতিপূরণ, এই আর নিহতদের তো ছিলই। শোনার সাথে সাথে এটা আপনাকে আমি অন রেকর্ড বলছি,
প্রধান উপদেষ্টা মহোদয় তিনি কিন্তু অন্য আলোচনায় না ঢুকে এটা নিয়েই বলে যে হ্যাঁ এটা বলছেন, এটা আমাদের একটা আমরা এই করছি, উনি কি করছেন অনেকগুলো কথা বলে উনি বলছেন, তখন ওনার একজন উপদেষ্টা ওইখানে সহকারী এবং আরও প্রেস দায়িত্বে বলছেন যে আমরা যে এত কাজ করি কিন্তু আমাদের এটা হচ্ছে দুর্ভাগ্য বা দুঃখ, শব্দটা যাই হোক বলুক না কেন, বললেন যে এইটা প্রচার মিডিয়াতে যাচ্ছে না, আমাদের এইখানে একটা দুর্বলতা। তো আমরা তখন হেসে দিলাম, বললাম যে বলেন কি, রাষ্ট্রের প্রচার বিভাগ এত দুর্বল যে আপনি এত কাজ করছেন তাইলে হচ্ছে না? তার মানে যদি বলেন 5 তারিখে তো এক ধরনের আশ্বস্ত হয়ে আসছে, 5ই অগাস্ট, আজ থেকে 1 মাস 8 দিন পরে এত খুব শুনছি, তাহলে করেটা কি? এইখানে কিন্তু এই আলোচনা দেখবেন যে নানাভাবে এখানে এসেছে যে সরকার কাজ করবে তার যে প্রায়োরিটি ঠিক না করতে পারে, এবং স্মার্টলি শব্দটা আসছে বলে আমি খালি রিপিট করছি, আপনি অগ্রাধিকার ভিত্তিতে এই কাজগুলো না করে তো আসল সংকট তৈরি করছেন। তো আমরা মনে করি যে সরকার আর দেরি না করে একেবারে নামসহ ওনারা 5 কর্মদিবস দেখলাম, যাকে দায়িত্ব দিয়েছেন ওনাকে আমরা চিনি, ওই যে ডাক্তার সাহেব, উনি কাজের মানুষ, আমি অন্ততপক্ষে যতটুকু জানি, আশা করব 5 কর্মদিবসের মধ্যে তিনি যথাযথভাবে এটা করবেন এবং সবাইকে আশ্বস্ত করবেন। আশ্বস্ত তো আমরা জানি, তাকে তো আর পূর্ণ এরকম জীবনে ফিরে দিতে পারবো না, কিন্তু যাতে করে সবাই মিলে পরিবার পরিজন সহ আশ্বস্ত হয় সেটা করতে হবে। আর এই দায়িত্ব কিন্তু রাষ্ট্রকেই নিতে হবে, অন্য কেউ, অন্য কোনো দল বা অন্য করে আসলে এটা সম্ভব হয় না, এটা মনে রাখতে হবে। জি, ডক্টর রুশাদ ফরিদ, একটু আপনার কাছে জানতে চাই যে যেটির কথা বলছিলেন আপনি, অভূতপূর্ব এই কাজটি যারা ঘটিয়েছে তাদেরকে কি আসলে দিন শেষে সবাই ভুলে যাচ্ছে বা গেছে? আমার তো তাই মনে হয়। তার কারণটা হচ্ছে যে আমি যদি একটু বলি, আমরা বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক একটা উদ্যোগ নিয়েছিলাম যখন আগস্ট 5-এর পরে। আমরা দেখছিলাম যে বিভিন্ন সংগঠনগুলো, তখন তো মানুষ জাস্ট নিজের বিবেকের তাগিদে হসপিটালগুলোতে ছুটে গেছে, তাই না? একজন সাধারণ মানুষ একাই ছুটে গেছে যে আহতদের দেখার জন্য। অবশ্য আগস্ট 5 বলবো না, তার অনেক আগে থেকেই, যখন থেকে গোলাগুলি শুরু হলো তখন থেকেই কিন্তু অনেকে কাজ করছেন আর কি। তো সেই সংগঠনগুলো যখন বিভিন্ন জায়গায় কাজ করছে আমরা দেখছিলাম, তখন মনে হলো যে একই কাজ অনেকে করছে। ধরেন উত্তরার এক পাড়ার কিছু মানুষ একসাথে হয়ে তারা ছুটে গেল হসপিটালে, যে বললো যে আমরা তাদেরকে সাহায্য করবো, তারা তালিকা করছে। তারপরে দেখা গেল শ্যামলী থেকে আরেক দল গেল একই হসপিটালে, যে তারাও আবার তালিকা করছে। তখন আমরা একটা উদ্যোগ নিলাম যে এইসব ভলান্টিয়ার গ্রুপগুলোকে একত্রিত করে আনা, যাতে এই টাইম এবং রিসোর্স নষ্ট না হয়। তো এরকম করতে করতে আমার কিন্তু আহতদের ভলান্টিয়ারদের সাথে এবং বিভিন্ন হসপিটাল যাওয়ার অনেক অভিজ্ঞতা হয়েছে, এবং আমি সেখান থেকে আমি যেগুলো শুনেছি এবং আমার কাছে মনে হয়েছে অ্যাবসোলুটলি এইসব আহতদের আমাদের এই সরকারের প্রায়োরিটি লিস্টে নাই। আমি যদি এই সরকারের সবচেয়ে বড় সমালোচনাটা করব, তাহলে আমার সমালোচনা এই জায়গাটা, যাদের রক্তর বিনিময়ে এই সরকার ক্ষমতায় আসলো তাদেরকে কি করে তারা প্রায়োরিটি লিস্টে এত নিচে রাখলো। এবং মুখে যত কথাই বলা হোক না কেন, আমরা জানি, আমরা দেখেছি, আমি অনেক আহতদের সাথে কথা বলেছি যে ওরা হসপিটালে বসে কাতরাচ্ছে, কেউ বাসায় ফিরে গেছে, ফিরে যে আবার যে ফলো আপ করতে আসছে, ওদের সাথে যে কি প্রচণ্ড দুর্ব্যবহার ডাক্তাররা করছে। এবং আপনি বিশ্বাস করবেন এমন কিছু গল্প আছে। পঙ্গু হাসপাতালে এক ডাক্তার, একজন রিক্সাওয়ালা, রংপুরের রিক্সাওয়ালা গুলি খেয়েছে, তাকে বলছে যে তুই বের হ, তোকে আর রাখবো না, কিন্তু সে কিন্তু এখন রিকভার করে না। বললো যে আমি এখন কোথায় যাব, আমাকে আর 3-4টা দিন সময় দেন। তাকে নাকি ধাক্কা দিয়ে বেড থেকে ফেলে দিয়েছে। আপনি একটু চিন্তা করতে পারেন যে বীর সেনানী একজন আমাদের বীর যোদ্ধা, তাকে তো আমাদের ভিআইপি কেবিনে রাখা উচিত, তাকে আমি লাথি দিয়ে ফেলে দিচ্ছি। এরকম অসংখ্য ঘটনা আছে আর কি। তো আমার কাছে মনে হয় এটা একটা অমার্জনীয় অপরাধ, এটা একদম অমার্জনীয় অপরাধ, এবং এটা আমাদের স্বীকারই করতে হবে। এবং যে ভয়াবহ এই আহতরা যারা, ওই দিন আরেকটা অনুষ্ঠানে গিয়েছিলাম যে ওই ভলান্টিয়ার এবং আহতদের, সেখানে একটা ছেলে বলেছে যে সে 19 তারিখে একটা গুলি খেয়েছে, গুলিটা তার পেটে ফুটা করে বের হয়ে চলে গেছে, তারপর তাকে কোনো হসপিটালে ভর্তি নেয় না। চিন্তা করতে পারেন যে মরণাপন্ন একটা মানুষ, তাকে হসপিটাল ভর্তি নিচ্ছে না, সেই সময়ে নিচ্ছে না। আচ্ছা, পঙ্গু হাসপাতালে আসছে, কিছুক্ষণ পরে ডিজিএফআইটি যে সব চলে আসছে যে এখানে কারা, তাদেরকে নাকি ওই মরণাপন্ন অবস্থায় অ্যারেস্ট করা হবে। তখন তারা একটা মাইক্রোবাস ভাড়া নিয়ে ময়মনসিংহে চলে গেল, যেখানে তার বোন আছে। সেখানে যাওয়ার পর কিছুক্ষণ পরে ওখানে যে বলতে হচ্ছে যে আমি গুলি খাই নেই, আমার একটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু ডাক্তাররা দেখে তো বলছে যে গান শট। সাথে সাথে পুলিশ খবর দিয়ে দিচ্ছে,
পুলিশ এসে আবার তাকে চাপের মধ্যে রাখছে, তাকে আবার অ্যারেস্ট করবে, সে ওখান থেকে সরে একটা ক্লিনিকে যে লুকায়ে থাকবে, ওই অবস্থায় সে ক্লিনিক তাকে বলে 7 লাখ টাকা দিতে হবে আমাকে, আমি 4 দিন রাখবো। দেখেন এই আহতরা কি দুর্বিষহ অবস্থার মধ্যে গিয়েছে। তারপর এই সরকারের উচিত ছিল সব ধরনের কাজ কিছুদিন বন্ধ রেখে এদেরকে আগে ঠিক করা, এদেরকে প্রত্যেকটা লিস্ট ঠিক করে তাদেরকে করা, কিন্তু যেভাবে তাদেরকে ট্রিট করা হয়েছে এটা আসলেই একটা অমার্জনীয় অপরাধ। অমার্জনীয় এবং প্রায়োরিটি লিস্টের দিকে তাকিয়ে কাজ করা উচিত। আজকে এখানে আলোচনা শেষ করতে হচ্ছে। দর্শক, এই ছিল আজকের 24 ঘন্টা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।